বৃন্দাবন এই কথাটি এসেছে বৃন্দা অর্থাৎ তুলসী ও বন অর্থাৎ অরণ্য থেকে। ঈশ্বর পরম রাধা মাধব এখানে নিজের সচ্চিদানন্দ ছেলেবেলার লীলা প্রকাশ করেছিলেন। আপনি যদি বৃন্দাবনে 1 মাসও থাকেন হয়তো সব মন্দির ঘুরে আপনি কভার করতে পারবেন না, কিন্তু আমাদের হাতে এত সময় কোথায়, কি তাই না? তাই আপনাদের জন্য 4 রাত্রি 5 দিনে যদি বৃন্দাবনে সময় দেন তাহলে সব স্পটগুলি ঘুরে কভার করতে পারবেন। কিভাবে ঘুরবেন, কোন কোন জায়গা ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি কি দেখবেন, সমস্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে, যা হয়তো ইউটিউবে প্রথম। একটি ভিডিওর মধ্যেই সমস্ত তথ্য দেওয়া রয়েছে, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বৃন্দাবনের আদি অবস্থান কোথায় ছিল তা 16শো শতাব্দীর আগের মানুষ ভুলে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানের পুনরাবিষ্কার করেন। 1515 সালে শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্থানগুলি নির্ধারণ করার উদ্দেশ্য নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে আসেন। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি পবিত্র তীর্থস্থান। দেবী রাধা হলেন বৃন্দাবনের অধীশ্বরী, তাই তিনি বৃন্দাবনেশ্বরী। এটি বৃন্দাবনেশ্বরী রাধা ও বৃন্দাবনেশ্বর কৃষ্ণের উপাসনার পীঠস্থান। তো চলুন বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও, বারসোনা, কোকিলাবন, রাভেল সব স্থানগুলি 4 রাত্রি 5 দিনে কিভাবে ঘুরবেন অবশ্যই আপনাদের দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। প্রতিটি স্থানের মন্দিরের ওপেনিং ও ক্লোজিং টাইম দেওয়া রইল এই ভিডিওতে। তবে ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন সবার প্রথমে কিছু খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। সবার প্রথমে আসা যাক কি করে পৌঁছাবেন। আপনি যদি ট্রেনে আসেন তাহলে যেখান থেকে আসেন না কেন নামতে হবে মথুরা জংশনে। যদি ফ্লাইটে আসেন তাহলে মথুরার নিয়ারেস্ট এয়ারপোর্ট রয়েছে আগ্রাতে, আপনি আগ্রায় নেমে আসতে পারেন। আগ্রা থেকে ট্রেন বা বাই রোডে চলে আসতে পারেন বৃন্দাবনে। যদি কলকাতা থেকে আসেন তারও প্রচুর ট্রেন রয়েছে মথুরা আসার জন্য। বৃন্দাবনের নিয়ারেস্ট স্টেশন মথুরা। এই মথুরা আসার জন্য যেসব ট্রেন রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এবার আসা যাক আপনি থাকবেন কোথায়। আমরা মথুরা ও বৃন্দাবন দুই জায়গাতেই ছিলাম। মথুরা থেকে আমরা মথুরা, গোকুল, নন্দগাঁও, বারসোনা ঘুরেছিলাম, আর বৃন্দাবন থেকে বৃন্দাবনের লোকাল সাইট সিন করেছিলাম। মথুরা, বৃন্দাবন, বারসোনা সব জায়গার থাকার হোটেলের ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। এবার আসা যাক আপনি কিসে ঘুরবেন। যদি দুজন হন তাহলে বলবো স্কুটি বা বাইক বুক করে সব জায়গা নিজের মতন ঘুরুন, তাহলে সমস্ত জায়গা দর্শন করতে পারবেন। আর যদি বেশি লোক হন নন্দগাঁও, বারসোনা যাবার দিন গাড়ি বুক করে নিন, আর মথুরা, গোকুল, গোবর্ধন, বৃন্দাবন টোটো করে ঘুরুন, তাহলে তাড়াতাড়ি ঘুরতে পারবেন। তাছাড়া আপনি চাইলে বাসেও যেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে অনেকটাই পায়ে হেঁটে ঘুরতে হবে। তবে বেস্ট হলো স্কুটি বা বাইক রেন্ট করে ঘোরা। এবার আসা যাক আপনি বাইক বা স্কুটি কোথায় বুক করবেন। যদি বাইক বা স্কুটি বুক করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিলাম, দেখে নেবেন। সব থেকে বেস্ট হলো মথুরা স্টেশনের বাইরে বাইক বা স্কুটি রেন্ট করা। এবার আসা যাক বৃন্দাবনে ফ্রিতে কোথায় খাবার খাবেন। বৃন্দাবনের অনেক জায়গায় ফ্রিতে খাবার পেয়ে যাবেন, তার মধ্যে অন্যতম হলো গৌরী গোপাল আশ্রম, অন্নপূর্ণা, রসই ইত্যাদি। ফ্রিতে খাবারের একটি আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এবার আসা যাক আপনি ফ্রিতে কোথায় থাকবেন। বৃন্দাবনে অনেক জায়গা রয়েছে যেখানে থাকা সম্পূর্ণ বিনামূল্যে, এর একটা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবেন। এবার আসা যাক আপনি বৃন্দাবন কখন যাবেন। বৃন্দাবন যাবার বেস্ট সময় হলো অক্টোবর থেকে মার্চ, তবে সারা বছর এখানে মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। এবার আসা যাক আপনার ঘোরার প্ল্যানটা কেমন হবে। ঘোরার টোটাল দিন হবে 4 রাত্রি 5 দিন।
প্রথম দিন মথুরা, দ্বিতীয় দিন গোকুল, তৃতীয় দিন বার্সোনার সাথে নন্দগাঁও, চতুর্থ ও পঞ্চম দিন বৃন্দাবন ঘুরে আবার রিটার্ন করতে পারেন। অথবা যদি আপনার হাতে আরও একটা দিন সময় থাকে তাহলে বৃন্দাবনে স্টে করতে পারেন। কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, চলুন এবার ডিটেলসে দেখে নেওয়া যাক। আজ আমাদের ভ্রমণের প্রথম দিন। আজ আমরা ঘুরে দেখব মথুরা। সবার প্রথমে চলে আসুন ভূতেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরের সাথেই রয়েছে একটি সতীপীঠ। এই মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 1টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে। এরপরে চলে আসুন দ্বারকাধীশ মন্দিরে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ আপনি দর্শন করুন। মন্দিরের কারুকার্য দেখে আপনি মুগ্ধ হবেন। এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 6:30 থেকে 10:30, আবার বিকেল 4টে থেকে রাত্রি 7টা পর্যন্ত। এরপরে চলে আসুন কংসের কিল্লা দেখতে। এই কেল্লা থেকে যমুনার খুব সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন। এরপরে চলে আসুন বিড়লা মন্দির দেখতে। এই মন্দিরটি ওপেন হয় সকাল 5টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিন এবং সেকেন্ড হাফে বেরিয়ে পড়ুন। সবার প্রথমে চলে যান শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখতে। ভগবান শ্রীকৃষ্ণ এখানেই কংস কারাগারে জন্মগ্রহণ করেন। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। তবে ভিতরে মোবাইল, ক্যামেরা এবং যে কোনো রকমের ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরপরে চলে আসুন বিশ্রাম ঘাটে। কথিত আছে কংসকে হত্যা করার পর ক্লান্ত হয়ে শ্রীকৃষ্ণ এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। এখানে আপনি চাইলে নৌকা বিহারও করতে পারেন। সন্ধ্যায় এখানে যমুনা আরতি হয়, অবশ্যই দেখবেন। এরপরে রাত্রে শুয়ে পড়ুন। নেক্সট দিন অর্থাৎ দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখব গোকুল, যেখানে ছোট্ট কৃষ্ণের স্মৃতি জড়িয়ে রয়েছে আনাচে কানাচে। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব সম্পূর্ণ গোকুলধাম। সবার প্রথমে সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়ুন হোটেল থেকে এবং চলে আসুন রাভেলে। মথুরা থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত রাভেল গ্রাম, যেখানে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। এই গ্রামে যমুনা নদীর তীরে পদ্মফুলের মধ্যে বিশ্বভানু বাবা শ্রীমতী রাধারানীকে পেয়েছিলেন। এই মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এরপরে চলে আসুন চন্দ্রাবলী মন্দিরে। কথিত আছে এই মন্দিরের চন্দ্রাবলী আজও ভগবান কৃষ্ণকে দর্শন করার জন্য এই গাছের নিচেই বসে রয়েছেন। এই মন্দিরটি প্রতিদিন সারাদিন খোলা থাকে। অনেকবার মন্দির কর্তৃপক্ষ মন্দির করার চেষ্টা করলেও সেটি হয়ে ওঠেনি। এরপরে চলে আসুন লঙ্গটি কুণ্ড দেখতে। কথিত আছে এই কুণ্ডে ছোট্ট গোপালের 6 দিনের লঙ্গটি বা কাপড় ধুয়েছিলেন মা যশোদা। এরপরে চলে আসুন ঠাকুরানী ঘাটে। এই ঘাট দিয়েই শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব মাথায় করে ছোট্ট কৃষ্ণকে মথুরা থেকে গোকুলে এনেছিলেন নন্দবাবার ঘরে। আপনি চাইলে এখানে স্নানও করতে পারেন এবং নৌকা বিহারও করতে পারেন। এরপর চলে আসুন যোগমায়ার জন্মস্থান দেখতে। যোগমায়া ছিলেন শ্রীকৃষ্ণের বোন। এরপরে চলে আসুন নন্দ যশোদা ভবনে, যেখানে ছোট্ট কৃষ্ণ কতই না লীলা করেছেন এখানে। এরপরে চলে আসুন মাখন চুরি করা গলি দেখতে। এই সেই গলি যেখানে ছোট্ট বালক গোপীদের মাখন চুরি করে পালাতেন। এরপরে চলে আসুন রমন রেথিতে। এখানে শ্রীকৃষ্ণ, বলরাম এবং কৃষ্ণের সখা ও গোপীরা খেলা করতেন, মাটিতে গড়াগড়ি খেতেন। আজও এখানে লোকেদের বিশ্বাস ভগবান আজও নাকি এখানে গড়াগড়ি খান, তাই এখানে আসলে অবশ্যই একবার বালিতে গড়াগড়ি খাবেন। এবং কথিত আছে এই বালি নাকি শরীরে মাখলে শরীরের চর্মরোগ দূর হয়ে যায়। এই বালি দিয়ে ঘর বানান অনেকেই। এখানে আরতি দর্শন করবেন ও দুপুরে ভোগ খাবেন। এই মন্দিরটি খোলা থাকে সকাল 4টে থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এখানকার দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যলীলা ফুটিয়ে তোলা হয়েছে, অবশ্যই দেখতে ভুলবেন না। সাথে এখানে নৃত্য করতে অবশ্যই ভুলবেন না। এই মন্দিরের বাইরে দেখতে পাবেন প্রচুর হরিণ রয়েছে।
এরপরে চলে আসুন পোয়েট রাজ খানের সমাধিস্থলে। কবি রাজ খান ছিলেন একজন ভারতীয় সুফি মুসলিম কবি। তিনি হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। এই জায়গাটিতেই রাজ খানের সমাধি রয়েছে। সাথে সবুজ প্রকৃতির বুকে এখানে বসে একটু ভজনও করতে পারেন, কারণ আবার সব মন্দির ওপেন হবে বিকেল 4টে নাগাদ। তাই এখানে গাছের নিচে বসে একটু ভগবানের নাম জপ করে নিন। এরপরে চলে আসুন 84 খাম্বা দেখতে। কেউ কেউ এই জায়গাটি নন্দ মহারাজের আসল বাড়ি বলে মনে করেন। এই নিয়ে অনেক মতভেদ রয়েছে, তবে কথিত আছে এটি নন্দ মহারাজার প্রাচীন প্রাসাদ, যেখানে কৃষ্ণ, বলরাম এবং গোপালক সম্প্রদায় কৃষ্ণের 3 বছর 4 মাস বয়স পর্যন্ত বসবাস করতেন। এখানেই গোকুলের নন্দভবনে বাসুদেব নন্দ মহারাজের কন্যা যোগমায়ের সাথে ছোট্ট কৃষ্ণের বিনিময় করেছিলেন। তাই নন্দভবন যোগমায়া দেবীর জন্মস্থান। এখানেই কৃষ্ণ পুতনা, সুতাকাসুর প্রমুখ অসুরদের বধ করেন। কথিত আছে এখানেই 84 খাম্বা রয়েছে, কিন্তু আপনি পুরোটি ঘুরলেও 84টি মিলাতে পারবেন না। এরপরে চলে আসুন উখল বন্ধন দেখতে। এই উখল বন্ধনের মাধ্যমে নলকুবের ও মনগ্রীব, যারা ছিলেন কুবেরের 2 পুত্র, অভিশাপে গাছ হয়ে গিয়েছিলেন। এই উখলের মাধ্যমে 2টি গাছকে ভেঙে কুবেরের 2 পুত্রকে উদ্ধার করেছিলেন ছোট্ট কৃষ্ণ। এই লীলা শ্রীকৃষ্ণের দামোদর লীলা নামে পরিচিত। এটি হলো সেই উখল বন্ধন। এরপরে চলে আসুন ব্রহ্মাণ্ড ঘাটে। এখানে ছোট্ট গোপাল মাটি খেয়েছিলেন এবং মা যশোদা যখন দেখেন যে ছোট্ট গোপাল মাটি খাচ্ছেন, তখন তাড়াতাড়ি মা যশোদা গোপালের মুখে থেকে মাটি বার করেন ও গোপালের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেন মা যশোদা এবং চিন্তিত হয়ে পড়েন। এই মন্দিরে ভগবানের প্রসাদ হিসেবে মাটির প্রসাদ দেওয়া হয় আজও। এই মন্দিরে ভগবানের মন্দিরটি ব্রহ্মাণ্ড বিহারী মন্দির নামে পরিচিত। আমাদের ঘুরতে ঘুরতে বিকালের দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই 2টি জায়গা আমরা দর্শন করতে পারিনি। তাই আপনাদের বোঝাবার সুবিধার্থে আমি এখানে কিছু ফটো ব্যবহার করলাম। এরপরে চলে আসবেন চিন্তাহরণ মহাদেব মন্দিরে। কথিত আছে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে মা যশোদা যখন চিন্তিত হয়ে পড়েছিলেন, তখন মহাদেব যশোদা মায়ের চিন্তা হরণ করেছিলেন এখানেই। এই মন্দিরটি প্রতিদিন 5টা থেকে 12টা, আবার দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। পাশেই রয়েছে চিন্তাহরণ ঘাট। এরপরে চলে আসবেন দাউজি মন্দিরে। এই মন্দিরটি শ্রীকৃষ্ণের দাদা বলরামের মন্দির। এই মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে 12:30, আবার 3টে থেকে 4টে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটি রাত্রে দারুণ লাগে। এরপর চলে আসুন হোটেলে। খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। পরের দিন সকাল 5টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ুন হোটেল থেকে, কারণ আজ অনেক রাস্তা পাড়ি দিতে হবে আমাদের। আজ আমাদের ভ্রমণের 3য় দিন। আজ আমরা বেরিয়ে পড়েছি মথুরা থেকে প্রায় 52 কিলোমিটার দূরে অবস্থিত কোকিলাবনের উদ্দেশ্যে। কোকিলাবন প্রবেশের আগে এই বিশাল শনিদেবের মূর্তিটি আপনি দেখতে পাবেন। তবে জায়গাটি এতটা নোংরা যা দেখে সত্যি খুব খারাপ লাগলো। মন্দিরের প্রবেশের সামনে পড়বে এই তোরণটি। আমরা এসে পৌঁছেছি কোকিলাবনের শনিদেবের মন্দিরে। কথিত আছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট অবস্থায় কোকিল বেশে শনিদেবের সাথে দেখা করতে এসেছিলেন ও সেই সময় থেকে শনিদেব আজও নাকি এখানে বিরাজ করছেন। এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তবে এখানে গেলে সর্ষের তেল অবশ্যই নিয়ে যাবেন। কথিত আছে এখানে শনিদেবকে সর্ষের তেল দিয়ে পুজো দিলে তার শনির দশা কেটে যায়। এরপরে চলে আসবেন মতিকুণ্ড দেখতে। এখানে ভগবান নিজেই মতি চাষ করেছিলেন, আর এর পাশেই রয়েছে মতিবিহারী মন্দির। এরপর চলে আসুন পবন সরোবর দেখতে। এটি হলো নন্দ বাবার গরুদের জলপানের জায়গা। এরপরে চলে আসুন বৃন্দা অর্থাৎ তুলসী মায়ের মন্দিরে। এখানে রয়েছে একটি কুণ্ড, যা বৃন্দাকুণ্ড নামে পরিচিত। কথিত আছে এই বৃন্দাকুণ্ড যেখানে আজও ভগবান ও শ্রী রাধারানীর প্রত্যক্ষ মিলন হয় এই স্থানে। এরপরে চলে আসুন নন্দগাঁওতে নন্দ বাবার মন্দিরে। নন্দ বাবা যখন গোকুল ছেড়ে আসেন তখন এই নন্দগাঁওতেই তাদের বসতি স্থাপন করেন।
এখানে ভগবান শ্রীকৃষ্ণ, দাদা বলরাম, মা যশোদা সকলে মিলেই বসবাস করতেন। নন্দগাঁও ভগবান ছিলেন 9 বছর 3 দিন। এখানে তিনি প্রচুর লীলা করেছিলেন। এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 2টো, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপরে চলে আসুন টের কদম দেখতে। এখানে ভগবান ও তার রাখাল বন্ধুদের সাথে গরু চড়াতেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই জায়গাটি প্রতিদিন খোলা থাকে। এর পাশেই রয়েছে আশেশ্বর মহাদেব মন্দির। যখন মা যশোদা ছোট্ট কৃষ্ণকে মহাদেবের সাথে দেখা করতে নিষেধ করেছিলেন, তখন মহাদেব কৃষ্ণকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন এবং এই স্থানে মহাদেব ধ্যানে বসেছিলেন। এরপর টিফিন সেরে রাধারানীর অষ্টসখীর মধ্যে অন্যতম ইন্দুলেখা সখীর মন্দির, যা আজনক গ্রামে অবস্থিত, সেখানে চলে আসুন। এখানে ভগবান আজনক বিহারী রূপে পূজিত হন। এরপরে চলে আসুন কীর্তি মন্দিরে। এটি ভারতবর্ষের এমন এক মন্দির যেখানে দেখতে পাবেন রাধারানী তার মায়ের কোলে বসে রয়েছেন। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি শ্রী রাধারানীজির মাকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি সকাল 8:30 থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসুন প্রিয়াকুণ্ড দেখতে। একবার মা যশোদা রাধারানীর হাতে হলুদ লাগিয়ে দিয়েছিলেন ও রাধারানী বাড়ি ফেরার সময় এই কুণ্ডে হাত ধুয়েছিলেন, তাই এই কুণ্ডের জল হলুদ হয়ে যায়, যা আজও এই কুণ্ডের জল হলুদ। এই জায়গাটি পিলি পোখর নামেও পরিচিত। এরপরে চলে আসুন উচাগাঁওতে ললিতা সখীর মন্দির দেখতে। রাধারানীর অষ্টসখীর মধ্যে প্রধান ছিলেন ললিতা সখী। এরপরে চলে আসুন রাধারানীর অষ্টসখীর মধ্যে অন্যতম সুদেবী সখীর মন্দিরে। এই মন্দিরটি রাজস্থানের সুনেহেরা গ্রামে অবস্থিত। এরপরে চলে আসুন রাধারানীর অষ্টসখীর মধ্যে অন্যতম তুঙ্গবিদ্যা সখীর মন্দিরে, যা দাভাড়া গ্রামে অবস্থিত। এরপরে চলে আসুন রাধারানী মন্দিরে। ভানুগড় পাহাড়ে অবস্থিত বার্সোনার শ্রীজির মন্দিরটি 5000 বছরেরও বেশি পুরনো। এই স্থানটিতে রাধারানী বসবাস করতেন। এখানে প্রতিদিন বহু মানুষের সমাগম হয়, কিন্তু বেশি হয় হোলির সময়। এই মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 2টো, আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। রাধারানীর মন্দির ঘুরে দুপুরের খাবার খেয়ে নিন এবং এরপর চলুন গহ্বরবনে। আমরা এখন চলে এসেছি গহ্বরবনে। বৃন্দাবনে যেমন রয়েছে নিধুবন, তেমনি বার্সোনাতে রয়েছে গহ্বরবন। এই জায়গাটি রাধারানী স্বয়ং প্রকট করেছিলেন। এই স্থানে রাধারানী ও কৃষ্ণের বিবাহ হয়েছিল ও স্বয়ং ব্রহ্মা দিয়েছিলেন সেই বিবাহ। এই স্থানটি রাধারানীর খুবই প্রিয় স্থান। গহ্বর বন থেকে মান মন্দিরে যাওয়া যায়, কিন্তু এই মন্দিরটি আবার খুলবে বিকেল 4টেই। তাই চলুন আমাদের পরবর্তী গন্তব্যে। এরপর আমরা চলে আসলাম সাংকরি খোড়ে। এই স্থানে শ্রীকৃষ্ণ ও তার সখারা লুকিয়ে থাকতেন ও গোপীরা যখন এখান থেকে যেতেন তখন তাদের কাছ থেকে দুধ, দই আদায় করতেন ও তাদের হাড়ি ফাটিয়ে দিতেন। এরপরে আমরা চলে আসলাম মানগড়ের মান মন্দিরে। এই স্থানে রাধারানী রাগ করে বসেছিলেন। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আপনি যদি গহ্বর বন দিয়ে আসেন, এই রাস্তা দিয়ে আসতে পারবেন এবং পাশের দিয়ে যে রাস্তাটি নেমে গেছে, এই রাস্তা দিয়ে গেলে আপনি ময়ূরকুঠি পৌঁছাতে পারবেন। মান মন্দির ঘুরে আপনি নিচ দিয়ে নেমে এসে ময়ূরকুটিতে পৌঁছান। সাঁকড়িখোর যাওয়ার রাস্তায় ময়ূরকুটিটি পড়বে। এই স্থানে ভগবান কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে রাধারানীর মান ভাঙিয়েছিলেন। এই জায়গাটি সকাল 7টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই সমস্ত মন্দিরের মধ্যে গহ্বর বন, সাঁকড়িখোর, মান মন্দির, ময়ূরকুটি, দানবিহারী মন্দির এগুলি পাহাড়ের উপরে অবস্থিত এবং সিঁড়ি রয়েছে ওঠার জন্য, তাই আপনাকে এই জায়গাগুলি পায়ে হেঁটেই ঘুরতে হবে। এরপরে চলে আসুন চিত্রা সখীর মন্দিরে। এই মন্দিরটি চিকসৌড়ি গ্রামে অবস্থিত। রাধারানীর অষ্টসখীর মধ্যে অন্যতম হল চিত্রা সখী। গহ্বর বন থেকে বেরিয়ে এই মন্দিরটি দেখতে পাবেন। এই মন্দিরটি সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে।
এরপরে চলে আসুন কুশল বিহারী মন্দিরে। এই মন্দিরটি রাজস্থানের জয়পুরের রাজা মাধো সিং নির্মাণ করেন। এই মন্দিরটি সকাল 5টা থেকে 12টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এই মন্দির দর্শন করতে করতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা আর কোথাও যেতে পারিনি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রংদেবী সখীর মন্দির, চম্পকলতা সখীর মন্দির ও বিশাখা সখীর মন্দির দর্শন করে নেবেন। এরপরে আবার ফিরে আসুন মথুরাতে। নন্দগাঁও বার্সোনাতে সব মন্দির প্রায় 12টা নাগাদ বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 4টে নাগাদ। আজ আমাদের ভ্রমণের চতুর্থ দিন। আজ আমরা বেরিয়ে পড়লাম গোবর্ধন পরিক্রমা করতে। আমরা গোবর্ধন ঘুরেছিলাম বাইকে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই পায়ে হেঁটে পরিক্রমা করবেন। গোবর্ধন পরিক্রমা দুভাবে হয়, বড় ও ছোট পরিক্রমা। দানঘাটি মন্দির থেকে এই পরিক্রমা শুরু হয়। দানঘাটি মন্দিরের সামনের রাস্তা দিয়ে বড় পরিক্রমা স্টার্ট হয়। সবার প্রথমে আমরা দানঘাটি মন্দিরে পুজো দিলাম। আমরা পুজো দিয়ে এই রাস্তা ধরেই বড় পরিক্রমা স্টার্ট করলাম বাইকে। আপনি চাইলে টোটোরও ব্যবস্থা রয়েছে, টোটোতে করেও পরিক্রমা করতে পারেন। তবে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই বলবো পায়ে হেঁটে এই গোবর্ধন পরিক্রমা করুন। আপনি যদি পায়ে হেঁটে পরিক্রমা করেন তাহলে এই রাস্তা ধরেই আপনাকে পরিক্রমা করতে হবে। আমরা সবার প্রথমে চলে আসলাম শঙ্কর্ষণ কুণ্ড দেখতে। এরপরে চলে আসুন গোবিন্দ কুণ্ড দেখতে। গোবিন্দ কুণ্ডের পিছনে আপনি গোবর্ধন পর্বত দেখতে পাবেন। রাস্তায় যেতে যেতে এই দৃশ্যটি নজর কাড়ল। ইনি পায়ে হেঁটে গোবর্ধন পরিক্রমা করতে করতে ক্লান্ত হয়ে গাছের নিচে গীতা পড়ছিলেন, যেটি দেখে মন ভরে গেল। এরপর আমরা চলে আসলাম পুঁচরিকার লোটা বাবা মন্দিরে। ইনি হলেন কৃষ্ণের অষ্টসখার মধ্যে মধুমঙ্গল, যিনি হনুমান রূপে এখানে পূজিত হচ্ছেন। এরপর চলে আসুন শ্রীনাথজি মন্দিরে। এই মন্দিরের বাইরে থেকেও আপনি গোবর্ধন পর্বতের দৃশ্য উপভোগ করতে পারবেন। এরপর চলে আসুন গিরিরাজ মুখরবিন মন্দিরে। এখানেই ভগবান কৃষ্ণ গোবর্ধন পাহাড় উঠিয়েছিলেন। এরপর চলে আসুন উদ্ধব কুণ্ডে। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের সখা। এরপর চলে আসুন রাধাকুণ্ডে। ব্রজের মধ্যে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড হলো সবচেয়ে পবিত্র স্থান। এখানে বহু মানুষ স্নান করে। যদি সময় থাকে অবশ্যই রাধাকুণ্ডে স্নান করবেন। রাধাকুণ্ডের পাশেই রয়েছে শ্যামকুণ্ড। এরপরে চলে আসবেন কুসুম সরোবর দেখতে। এই জায়গাটি আপনাকে বাইরে থেকেই দর্শন করতে হবে, কারণ এই জায়গাটি বন্ধ থাকে। এরপর চলে আসবেন নারদকুণ্ড দেখতে। আমরা যখন নারদকুণ্ডে গিয়েছিলাম গেট বন্ধ ছিল, তাই ভিতরে প্রবেশ করতে পারিনি। এরপর চলে আসুন মানসী গঙ্গা দেখতে। শ্রীকৃষ্ণের মনের থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল এখানে, তাই এই স্থানের নাম মানসী গঙ্গা। এখানে অনেকে স্নান করেন। মোটামুটি 6টায় বেরোলে আপনার 11টার মধ্যে গোবর্ধন পরিক্রমা হয়ে যাবে। গোবর্ধন দু রকমের পরিক্রমা হয়, বড় পরিক্রমা ও ছোট পরিক্রমা। দানঘাটি মন্দির থেকে স্টার্ট করে গিরিরাজ মুখরবিন্দ মন্দির পর্যন্ত আবার যখন আসবেন সেটি বড় পরিক্রমা, এবং উদ্ধবকুণ্ড থেকে স্টার্ট করে মানসী গঙ্গা পর্যন্ত হয় ছোট পরিক্রমা। এই পরিক্রমা সেরে আপনি হোটেলে ফিরে রেস্ট করুন। বিকালে আজ আমরা ঘুরব বৃন্দাবন। আমরা দুপুরে রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম বৃন্দাবন ভ্রমণের উদ্দেশ্যে। সবার প্রথমে চলে আসলাম বৈষ্ণব দেবী ধামে। এই মন্দিরটি সকাল 7টা থেকে 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। ভিতরে একটি গুহা আছে যা ওপেন হয় সকাল 8টা থেকে 1টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এরপরে চলে আসুন শ্রী প্রিয়াঙ্কাজি টেম্পেলে, যা লোটাস টেম্পল নামেও পরিচিত। এর প্রতিষ্ঠা করেন দেবকীনন্দন ঠাকুর। এই মন্দিরটি ওপেন হয় সকাল 8:30 থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন। এরপরে চলে আসুন চন্দ্রোদয় মন্দিরে। এটি ইসকনের একটি সংস্থা।
এই মন্দিরটি ওপেন হয় সকাল 7টা থেকে 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন। এরপরে চলে আসুন বেদবিহারী ধামে। আপনি চাইলে এখানে থাকতেও পারেন, এখানে রুমের ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটি ওপেন হয় সকাল 8টা থেকে 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন। এরপরে চলে আসবেন প্রেম মন্দির দেখতে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 8:30 থেকে দুপুর 1টা, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই মন্দিরের উপরে ও নিচের ফ্লোরে ভগবানের নানা লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটি রাত্রে দেখতে অপূর্ব লাগে, তাই আপনি চাইলে এই মন্দিরটি রাত্রেও ঘুরতে পারেন। এরপরে চলে আসবেন গৌরীগোপাল আশ্রমে। এটি হলো মহারাজ অনিরুদ্ধ আচার্যের প্রতিষ্ঠিত একটি বৃদ্ধাশ্রম। এখানে 24 ঘন্টা আপনি ফ্রিতে প্রসাদ পেয়ে যাবেন। এরপরে চলে আসুন পাগলা বাবার আশ্রমে। এই মন্দিরটির নিচে একটি প্রদর্শনী রয়েছে, যার টিকিট 10 টাকা। অবশ্যই দেখবেন। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 12টা, আবার বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এরপরে চলে আসুন মা চামুণ্ডা শক্তিপীঠ দেখতে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে 12টা, আবার বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন। এরপরে চলে আসুন বৃন্দাবনের ইস্কন মন্দির দেখতে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 4টে থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:45 পর্যন্ত। এখানে আপনি ভোগ প্রসাদ পেয়ে যাবেন। এই ইস্কন মন্দিরটি কিন্তু কৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত। এরপরে আপনি কেশিঘাটে একটু বসতে পারেন। এরপর খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ুন, কারণ পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা এবং এখনো অনেক মন্দির দেখা বাকি। যদি প্রেমানন্দ মহারাজের দর্শন পেতে চান, তাহলে রাত্রি 1:30 নাগাদ উঠে চলে আসুন প্রেম মন্দিরের পিছনে পরিক্রমা মার্গে। মোটামুটি 2টোর মধ্যে দর্শন পেয়ে যাবেন। এরপরে রুমে গিয়ে আবার শুয়ে পড়ুন এবং ভোর 5টার মধ্যে উঠে চলে আসুন যমুনা স্নান করতে। যদি স্নান করতে চান তো এটা আপনার অপশনাল। সব থেকে স্নান করার ভালো জায়গা হলো কেশিঘাট। আমরা কেশিঘাটে স্নান করেছিলাম। এরপরে ফ্রেশ হয়ে মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে পড়ুন আবার দর্শন করতে। সবার প্রথমে চলে আসুন কালিয়াঘাটে, যেখানে কালিয়া দমন করা হয়েছিল। কালিয়াঘাট থেকে এখন যমুনা বহু দূরে চলে গেছে। এরপরে চলে আসুন চিরঘাটে, যেখানে ভগবান কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিলেন। আজও এখানে কাপড় বাঁধা হয় গাছের ডালে। এরপরে চলে আসুন মদনমোহন মন্দিরে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন। এরপরে চলে আসুন ইমলিতলা মন্দিরে, যেখানে আজও সেই তেঁতুল গাছ রয়েছে, যা ভগবান কৃষ্ণ ও রাধারানীর প্রেমের সাক্ষী। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12:30, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন। এরপরে চলে আসুন বাঁকেবিহারী মন্দিরে। এই মন্দির সব থেকে বেশি ভিড় হয়। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে 12টা, আবার 5:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত প্রতিদিন। এরপরে চলে আসুন শ্রী রাধা গোপীনাথ মন্দিরে। এরপরে চলে আসুন রাধা বল্লভ লালজি মন্দিরে। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 12টা, আবার বিকেল 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এরপরে চলে আসুন নিধিবন দেখতে। এই স্থান খোলা থাকে সকাল 8:30 থেকে 12টা, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এরপরে চলে আসুন মীরাবাই মন্দির দেখতে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 8:30 থেকে 12টা, আবার 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এরপরে টিফিন সেরে নিন এবং চলে আসুন রাধারমন মন্দির দেখতে। এই মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে 12টা, আবার বিকেল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন। এরপরে চলে আসুন গোপীশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে 12টা, আবার 4:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত প্রতিদিন। এই মন্দির ঘুরে চলে আসুন রঙ্গনাথজি মন্দিরে। এই মন্দিরটি
বৃন্দাবনের সব থেকে বড় মন্দির, যা সাউথ ইন্ডিয়ান স্ট্রাকচারে তৈরি। এই মন্দিরটি খোলা থাকে সকাল 5:30 থেকে 11টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এরপর চলে আসুন গোবিন্দ দেবজি মন্দিরে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 4:30 থেকে 12:30, আবার 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন। এইসব জায়গা ঘুরতে ঘুরতে সকাল থেকে মোটামুটি 12:30 থেকে 1টা বেজে যাবে। এরপর দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ুন ট্রেন ধরার উদ্দেশ্যে, কারণ আজ আমাদের বিকেলে ট্রেন। আপনাদের যদি রাত্রে ট্রেন থাকে তাহলে আরও কিছু স্পট দেখতে পারেন, বা যদি আপনাদের হাতে আরও একটা দিন সময় থাকে তাহলে বৃন্দাবন আরও ভালো করে আরও একটা দিন ঘুরতে পারেন এবং দেখে নিতে পারেন যুগলঘাট, শাহজি মন্দির, সেবাকুঞ্জ, কাত্যায়নী মন্দির, তাতিয়া স্থান, দেবরা বাবার সমাধিস্থল, জগন্নাথ মন্দির, বংশীভাট মন্দির, রমন রীতি, বৃন্দাবন ইত্যাদি স্থান। তবে যদি হাতে আরও একটা দিন সময় থাকে তাহলে সব মন্দির এত তাড়াহুড়ো করে না ঘুরলেও চলবে। চলুন এবার আপনাদের ইম্পর্টেন্ট টিপস বলি। এতগুলো মন্দির 4 রাত্রি 5 দিনে ঘোরা কিন্তু খুবই কষ্টকর যদি সাথে বয়স্ক কেউ থাকে। আমরা দুজন ছিলাম এবং স্কুটি রেন্ট করে সমস্ত জায়গা ঘুরেছিলাম। তাও যদি বৃষ্টি না হতো হয়তো সব দর্শন হয়ে যেত। তবুও বলবো আপনারা গেলে কোথাও অযথা সময় অপচয় করবেন না, ঝটাঝট দেখে বেরিয়ে আসবেন, তাহলে অনেক মন্দির দর্শন করতে পারবেন। কারণ আপনাদের হাতে সময় কম, মন্দির বেশি, তাই এটি মাথায় রাখবেন। কিছু কিছু মন্দির ছাড়া প্রায় সব মন্দিরই সকাল 6টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা বা 9টা পর্যন্ত খোলা থাকে। তাই যখন ঘুরবেন প্ল্যান করে ঘুরবেন, নয়তো সমস্ত মন্দির কিন্তু দর্শন হবে না। এবার আসা যাক খরচ কত হবে। হাওড়া থেকে মথুরার ভাড়া স্লিপারে 615 টাকা। আমরা স্লিপারের ভাড়া ধরেই 4 রাত্রি 5 দিনের খরচের মোটামুটি হিসাব করলাম। ট্রেন ভাড়া 615 × 2 অর্থাৎ আপ ও ডাউন 1230 টাকা। হোটেলে 1200 টাকা 4 দিন অর্থাৎ 4800 টাকা। টোটো রিজার্ভ 4 দিন 400 টাকা করে 1600 টাকা। এক একজনের খাওয়া দাওয়া 250 টাকা 5 দিন অর্থাৎ 1250 টাকা। বার্সোনার জন্য শুধু গাড়ি ভাড়া 5000 টাকা। একটা রুমে 5 জন থাকতে পারবেন যদি বড় ঘর হয়। ধরি আপনারা 5 জন আছেন এবং যে টাকাটা সবার মধ্যে ভাগ হবে সেটা হলো হোটেলের 1200 টাকা 4 দিন অর্থাৎ 4800 টাকা। টোটো রিজার্ভ করলে 400 টাকা 4 দিন অর্থাৎ 1600 টাকা। বার্সনের গাড়ি ভাড়া 5000 টাকা অর্থাৎ টোটাল 11400 টাকা। এটাকে এবার 5 ভাগ করলে হবে এক একজনের খরচ পড়বে 2280 টাকা। ট্রেন এক একজনের 1230 টাকা করে। খাওয়া দাওয়া এক একজনের 1250 টাকা করে, অর্থাৎ টোটাল খরচ হবে এক একজনের 4760 টাকা। তবে এটা যদি অফ সিজনে যান তবেই। যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যান তখন খরচ কিন্তু আরও বেড়ে যাবে, কারণ হোটেলের রেট বেড়ে যায়। তবে মোটামুটি 5 জন হলে এক একজনের 5000-এর মতন খরচ হয়ে যাবে। এবার যদি কোনো কেনাকাটি করেন সেটা আপনার এক্সট্রা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সাথে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। প্রত্যেকটি স্থানের ডিটেলস আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। এবং প্রত্যেক জায়গার হোটেলের আলাদা আলাদা ভিডিও রয়েছে চ্যানেলে, তারও লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। নমস্কার, ধন্যবাদ।